আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি সাকলাইন রাসেল। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। করোনার সংক্রমণ বাড়ায় ঢাকা ছড়া বিভাগের 7 জেলায় ভোর থেকে কঠোর লকডাউন, বন্ধ থাকবে সরকারি বেসরকারি অফিস সহ গণপরিবহন। দেশে করোনায় আরও 78 জনের মৃত্যু, শনাক্ত ছড়ালো 4,500। প্রথমবারের মতো ফাইজার বায়োনটেকের টিকাদান শুরু। শিক্ষা প্রতিষ্ঠান খোলা এখনো অনিশ্চিত, জানালেন শিক্ষামন্ত্রী। দীর্ঘদিন বন্ধ থাকায় পড়ালেখা থেকে দূরে সরে যাচ্ছে শিক্ষার্থীরা। বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে 204টি ইউপি, 2 পৌরসভা, লক্ষ্মীপুর 2 আসনে উপনির্বাচন অনুষ্ঠিত। চরফ্যাশন ও গরু নদীতে 2 জন নিহত। শুনলেন শিরোনাম সংবাদ। এছাড়াও থাকছে মাই টিভির সোমবারের বিশেষ আয়োজন বৃষ্টির আড়ালে। জানিয়ে দেব পুরো খবর। শুরুতে লকডাউন ও করোনা প্রসঙ্গ। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামীকাল সকাল 6টা থেকে 30 জুন পর্যন্ত রাজধানী ঢাকা ছাড়া বিভাগের 7 জেলায় কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এসব জেলায় বন্ধ থাকবে সরকারি বেসরকারি অফিস, গণপরিবহন ও মানুষের চলাচল। তবে পণ্যবাহী যানবাহন ও জরুরি সেবা চালু থাকবে। বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, পরিস্থিতি বিবেচনায় অন্য জেলায়ও লকডাউন ঘোষণা হতে পারে। বিস্তারিত জানাচ্ছেন সাইদুর রহমান আবির। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ঘোষণা দেন 7 জেলায় কঠোর লকডাউন। খুবই অ্যাগ্রাভেট করে যাচ্ছে আমাদের করোনা সংক্রমণটা। তো তারই পরিপ্রেক্ষিতে আজকে সিদ্ধান্ত হয়েছে যে ঢাকাকে আমরা একটু কাট অফ রাখতে চাই অন্যান্য ডিস্ট্রিক্টের সাথে, এবং প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমরা আগামীকাল ভোর 6টার থেকে নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, আর ওদিকে আপনার রাজবাড়ী, মাদারীপুর আর গোপালগঞ্জকে আমরা 30 তারিখ পর্যন্ত আর কি আমরা লকডাউনে নিয়ে নিছি। সব বন্ধ, মানুষও যাতায়াত করতে পারবে না, শুধুমাত্র ট্রাক ছাড়া, ইমার্জেন্সি সার্ভিস ছাড়া, মানে মালবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স, তারপরে এই জাতীয় গাড়ি। পরিস্থিতি বিবেচনায় অন্য জেলাতেও কঠোর লকডাউন দেওয়ার আভাস দেন তিনি। আমরা তো অথরিটি দিয়ে দিছি, যেসব জেলা লোকাল অথরিটি মনে করে যে তাদের এলাকাতে অ্যাগ্রাভেট করে গেছে, বন্ধ করা দরকার, দে উইল ক্লোজ ইট। এটা তাদেরকে ওই অরিজিনাল যে সার্কুলার ওখানে অথরাইজ করা আছে। লকডাউন বাস্তবায়নে সংশ্লিষ্টরা সোচ্চার থাকবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। দেশে করোনায় একদিন আরও 78 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে 4,636 জনের। রোগী শনাক্তের এই সংখ্যা 67 দিনের মধ্যে সর্বোচ্চ। এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয় 14 এপ্রিল, 5,185 জন। আগের 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছিল 3,641 জনের। ওই সময় মৃত্যু হয় 82 জনের। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 19.27%। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 8,56,304 জন, আর মৃত্যু হয়েছে 13,626 জনের। দেশে শুরু হলো ফাইজার বায়োনটেকের করোনা টিকার প্রয়োগ। রাজধানীর 3টি হাসপাতালে 360 জনকে দেয়া হয় এই টিকা। আগামী 7 দিন তাদের পর্যবেক্ষণের পর অন্যদের দেয়া হবে এই টিকা। আগে যারা নিবন্ধন করেছেন কিন্তু কোনো টিকা পাননি, তারা এই টিকার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আরও জানাচ্ছেন ড্যানি দ্রং। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় BSMMU, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ফাইজার বায়োএনটেকের করোনার টিকাদান কার্যক্রম। 3 হাসপাতালের প্রতিটিতে 120 জন করে দেয়া হয় এই টিকা। দীর্ঘ অপেক্ষার পর করোনার টিকা নিতে আগ্রহের কমতি ছিল না সাধারণ মানুষের। মেসেজ আসছে, আগ্রহ আছে বিদায় তো আমরা মনে করেন এই করছি। ডেফিনেটলি পজিটিভলি দেখতেছি। আজকেই তো ফার্স্ট, তো আগ্রহ নিয়ে আসছি।
পার্শ্ব প্রতিক্রিয়া হয় কিনা তার জন্য টিকাপ্রাপ্তদের আগামী কয়েকদিন রাখা হবে পর্যবেক্ষণে। এরপর নিবন্ধিতদের অগ্রাধিকার ভিত্তিতে আনা হবে ফাইজারের টিকার আওতায়। আজকের জন্য 120 জনের আমাদের কাছে ভ্যাকসিন দেওয়া আছে। এই 120 জনকে আমরা গতকালকে আমাদের SMS পাঠানো হয়েছে। তাদের মধ্যে যারা আসতেছেন তাদেরকে আমরা এখন টিকা দিই। আগে যারা নিতে পারেনি, মানে কোনো ডোজই যারা নেয় নাই, তারাই এই তালিকাভুক্তের মধ্যে আছে আর কি। এই টিকা সংরক্ষণ করতে হয় -60 থেকে 80 ডিগ্রি সেলসিয়াসে। এ কারণে সারা দেশে পরিবহন সক্ষমতা না থাকায় আপাতত রাজধানীর হাসপাতালগুলোতে দেয়া হবে এই টিকা, জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। ফাইজারের টিকাটা দেওয়ার ক্ষেত্রে আমাদের বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। সেখানে টেম্পারেচার একটা অনেক বড় ইস্যু। দ্বিতীয় হচ্ছে যে এটার টিকাটা অন্য টিকা যেমন একদম পূর্ণাঙ্গ টিকা হিসেবে আসে, এখানে টিকার উপাদান এবং ডাইলুয়েন্ট আলাদা আসে, সেটা মিক্স করে একটা সার্টেন টেম্পারেচারে রেখে সেই কাজগুলো করতে হয়। তো সেই সমস্ত বিষয় চিন্তা করে আমরা একটু সাবধানতার সাথেই ফাইজারের টিকা নিয়ে আগাচ্ছি। দেশে বর্তমানে মজুদ ফাইজার বায়োএনটেকের করোনার 1,620,000 ডোজ টিকার আওতায় আসবে 50,000 মানুষ, আর চীনের সিনোফার্মের টিকার আওতায় আসবে 5 লাখ মানুষ। ড্যানিত রং, মাই টিভি, ঢাকা। করোনাকালে শিক্ষা পরিস্থিতির খবর। কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যাবে তা এখনও অনিশ্চিত বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসার আগে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না বলেও জানান তিনি। রাজধানীতে সরকারি বাসভবন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা জানান শিক্ষামন্ত্রী। সভা শেষে শিক্ষকদের হাতে ট্যাব তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন দীপুমণি। এই পরিস্থিতি অনুকূল তো কিছুটা হয়েছিল, তখন আমরা খুলবো বলেছিলাম, কিন্তু তার পরপরই আবার সেই যাত্রা দিয়ে পরিস্থিতিটা খারাপ হয়ে গেল অনেক। আর এখন তো পরিস্থিতি সারা বিশ্বেই আবার অনেক খারাপের দিকে। তো সেই অবস্থায় এখন তো খুলতে পারছি না। এখন একটি বৈশ্বিক সংকট চলছে, আমরা এর উপরে আমাদের কারো হাত নেই। আমরা যদি সংক্রমণটা বন্ধ করতে পারি বা কমিয়ে নিয়ে আসতে পারি, তাহলেই সম্ভব একমাত্র সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া। দীর্ঘ 1.5 বছরের বেশি সময় ধরে বন্ধ দেশের শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের সময় কাটছে অলসভাবে। এমন পরিস্থিতিতে পড়ালেখা থেকে দূরে সরে যাচ্ছে তারা। অনলাইন ক্লাসের পাশাপাশি অ্যাসাইনমেন্ট দেয়া হলেও দরিদ্র পরিবারের পক্ষে ইন্টারনেট, ট্যাব কিংবা স্মার্টফোন ব্যবহার সম্ভব নয়। প্রতিনিধি ফজলুল হক বাবুর রিপোর্ট জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অলসভাবে সময় পার করছে সাতক্ষীরার অধিকাংশ শিক্ষার্থী। ফলে দিনের বেশিরভাগ সময় কাটাতে হচ্ছে খেলাধুলা, টিভি আর গেমস খেলে। এতে করে পড়ালেখা থেকে দূরে সরে যাচ্ছে তারা। অনেক শিশু ভুলতে বসেছে পড়াশোনাও। এখন স্কুল নেই বলে পড়াশোনায়ও তেমন মন বসে না। হ্যাঁ, আগে লিখতে পারতাম, এখন অনেকদিন লিখিনি তো তাই ভুলে গেছি। সারাদিনে গেম খেলি, টিভি দেখি, খেলাধুলো করি। এদিকে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েরা আর্থিক অনটনের কারণে জড়িয়ে পড়ছে শিশু শ্রমে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বাসায় ভালো লাগে না, কাকার সাথে কাঠমিস্ত্রি কাজে আছি। বাড়ি থাকলে তো মানে দুষ্টুমি করবে, তাই সাথে সঙ্গে করে নিয়ে এই কাজকর্ম করতেছি। এখন করোনা ভাইরাস আছে, স্কুল নেই। যদিও শিক্ষার্থীদের পড়াশোনার সাথে সম্পৃক্ত রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে চালু করা হয়েছে অনলাইন ক্লাস। তবে অভিভাবকরা বলছেন করোনার মাঝে আর্থিক অনটনের কারণে ইন্টারনেট কিনে অনলাইনে ক্লাস করা সম্ভব নয়। টিভিও নেই, বড় মোবাইলও নেই, আমরা তো কিছু দেখতেও পাইনি। আমি তো গরিব মানুষ, জন্মজুরি দেখাই। অনলাইনে যে ক্লাসটা হয় এই হচ্ছে আমার তো সামর্থ্য নেই আমি যে তাদের নেট কিনে চালাবো। তো এই যে পড়াশোনা থেকে বিচ্যুতি, বাচ্চাদের অদূর ভবিষ্যৎ কি হবে? অনলাইনে যে ক্লাস, কয়জন নেট কিনবে আর কয়জন দেখবে, এর ভবিষ্যৎটা কি হবে? বা ছেলেমেয়েগুলো ধ্বংস হয়ে গেল সব। সাতক্ষীরা জেলা শিক্ষা অফিস বলছে ঝরে পড়া রোধে শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক বিষয়ভিত্তিক অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালু রয়েছে। অনেক শিক্ষার্থী হয়তো অনলাইনে মিস করতে পারে, কিন্তু অ্যাসাইনমেন্ট কেউ মিস করতে পারতেছে না। আমাদের সম্মানিত শিক্ষকগণ এবং অভিভাবকগণ সবাই আমাদেরকে সহযোগিতা করতেছেন। আর প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট ও বিদ্যুৎ সুবিধা না থাকায় দরিদ্র ও হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক অ্যাসাইনমেন্ট দেওয়ার উপর জোর দিয়েছেন শিক্ষাবিদরা। শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে যে শিক্ষার্থীদেরকে
অ্যাসাইনমেন্ট কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য প্রত্যেক শাখার ছাত্রছাত্রীদের কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে এবং যাতে তারা এই সময়টাকে কাজে লাগাতে পারবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার নির্বাচন প্রসঙ্গ। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে দেশের 204টি ইউনিয়ন পরিষদ, 2টি পৌরসভা ও লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচন। বিরতিহীনভাবে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় বৃষ্টি বৈরী আবহাওয়া উপেক্ষা করেই ভোট কেন্দ্রে ভোটাররা ভিড় করেন। প্রতিনিধিদের তথ্যচিত্রে নূর মোহাম্মদের রিপোর্ট। উৎসব মুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগে সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে উপস্থিত হন বরিশালের ভোটাররা। কেন্দ্রে কেন্দ্রে দেখা যায় দীর্ঘ লাইন। ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে তৎপর প্রশাসন। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার 2টি ইউনিয়ন পরিষদেই ভোটারদের উপস্থিতি লক্ষণীয়। ভোট গ্রহণ শুরুর আগেই কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন দেখা যায় নারী ভোটারদের। বরিশালের হিজলা উপজেলায় বৈরী আবহাওয়া থাকলেও তেমন কোনো প্রভাব পড়েনি ভোটের মাঠে। এখানকার 4টি ইউনিয়নের নাগরিকরা উৎসব মুখর পরিবেশেই ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট সুন্দর মতন দিতে আছে, কোনো ডিস্টার্ব হয় নাই। বৃষ্টির কারণে অনেকে ফিরে যাইতে চাইতেছে, এখানে ভোট নিতে দেরি করতেছে। এদিকে ঝালকাঠিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই ভোট কেন্দ্রে উপস্থিত হন ভোটাররা। এখানে একটি পৌরসভা এবং 31টি ইউনিয়নের 313টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন নাগরিকরা। যার যার মতো সবাই স্মার্ট কার্ড দিয়ে ভোট দিতে আছে, কোনো বিশৃঙ্খলার কিছুই দেখতে পাইতেছি না। ভোট দিয়েছি, খুব অল্প সময়ের মধ্যে ভোট সম্পন্ন হয়েছে, কোনো কষ্ট হয় না। এই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট দিলাম, খুব সহজ। পটুয়াখালীতে 19টি ইউনিয়নে বৃষ্টি উপেক্ষা করেই ভোটকেন্দ্রে উপস্থিত হন ভোটাররা। সকাল থেকে নারী ভোটারের ছিল আধিক্য, তবে স্বাস্থ্যবিধি বাস্তবায়নে তেমন তৎপরতা লক্ষ্য করা যায়নি। গলাচিপা উপজেলার 4টি ইউনিয়নের ভোট কেন্দ্রগুলোতে দেখা যায় দীর্ঘ লাইন। ভোলায় বৃষ্টির মধ্যেই লাইনে দাঁড়িয়ে ইউপি নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থীদের ভোট দেন ভোটাররা। এখানে অনেক সিনিয়র নাগরিককেও দেখা যায় অন্যের সহযোগিতায় ভোট কেন্দ্রে উপস্থিত হতে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার 6টি ইউনিয়নে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। শুরুর দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে উপস্থিতি। রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত। সকাল থেকেই দেখা যায় দীর্ঘ লাইন। এদিকে কুয়েতে সাজাপ্রাপ্ত হয়ে সংসদ সদস্য পদ হারানো কাজী শহীদুল ইসলাম পাপুলের লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচনেও দেখা যায় ভোটারদের সরব উপস্থিতি। তবে সকালে বৃষ্টির কারণে কেন্দ্রগুলোতে যেতে বিড়ম্বনায় পড়েন ভোটাররা। এছাড়াও বরগুনার 5 উপজেলায় 29টি ইউনিয়নে, মাদারীপুরে 13টিতে, বরিশালের বাকেরগঞ্জে 11টিতে, ভোলার তজুমুদ্দিনে 3টিতে, মনপুরায় 2টিতে আর নরসিংদীর পলাশ উপজেলায় 2টি ইউনিয়নে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নূর মোহাম্মদ, মাই টিভি। এদিকে ভোলার চরফ্যাশন ইউপি নির্বাচনের মেম্বার প্রার্থীদের সমর্থকদের দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মোহাম্মদ মুনির নামের এক যুবক নিহত হয়েছেন। বেলা 11:30টায় শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে চর ফকিরা প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত মনির ফুটবল প্রতীকের প্রার্থীর সমর্থক ছিলেন। বরিশালের গৌর নদীতে 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে ব্যাপক বোমা হামলার ঘটনা ঘটেছে। সংঘর্ষে মৌজালি মৃধা নামে এক ব্যক্তি নিহত এবং 3 জন আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে 6 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। প্রায় 2 ঘন্টা বন্ধ থাকার পর দুপুর 2:30টার দিকে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়। পুলিশ এই ঘটনায় 1 জনকে আটক করেছে। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া লক্ষ্মীপুর 2 আসনে উপনির্বাচন, 2টি পৌরসভা এবং 204টি ইউপি নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বিকালে কমিশন কার্যালয়ে সচিব হুমায়ুন কবির খন্দকার সংবাদ সম্মেলনে জানান, বিচ্ছিন্ন ঘটনায় 2 জন নিহত হয়েছেন এবং 8 জনকে আটক করা হয়েছে। লক্ষ্মীপুর 2 আসনে উপনির্বাচন এবং 204 ইউপির মধ্যে 20টিতে ইভিএমে ভোট হয়েছে। 275 লক্ষ্মীপুর 2 শূন্য আসনে উপনির্বাচন এবং 2টি পৌরসভা ও প্রথম পর্যায়ে 204টি ইউনিয়ন পরিষদের নির্বাচন
অনুষ্ঠিত হয়েছে। 20টি ইউনিয়ন পরিষদে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনে কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়েছে, এতে 2 জন নিহত হয়েছেন। এছাড়া এবার অন্যান্য প্রসঙ্গ। বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। জিওফ হোয়াইট ও জিন এইচ লির অনুসন্ধানে 5 বছর পর জানা গেছে অর্থ চুরিতে জড়িত উত্তর কোরিয়ার হ্যাকাররা। 10 পর্বের ধারাবাহিক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে ছক কেটে হ্যাকারদেরও টাকা চুরির ভয়াবহ পরিকল্পনার কথা। তবে তাদের ছোট্ট কিছু ভুলের জন্য রক্ষা পায় বাংলাদেশের আরও $100 কোটি। বাইবেলের চরিত্র ল্যাজারাসের সঙ্গে মিলিয়ে নাম দেয়া ল্যাজারাস হাইস্টটি সম্পূর্ণরূপে সফল হয়নি। মুবাল্লিক করিমের রিপোর্ট। 2016 সালের 5 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $8 কোটি 10 লাখ চুরি হয়। এই অর্থ যায় ফিলিপাইনের মাকাতে শহরের রিজার্ভ ব্যাংকের একটি শাখায়, 4টি ভুয়া হিসাবে। সেখান থেকে অর্থ উত্তোলন করা হয়। পরে চুরি যাওয়া অর্থের মধ্যে মাত্র $1.5 কোটি পুনরুদ্ধার করা সম্ভব হয়। বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি নিয়ে এবার অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। জিওফ হোয়াইট ও জিন এইচ লির প্রতিবেদনে বলা হয় অর্থ চুরিতে জড়িত ছিল উত্তর কোরিয়ার হ্যাকাররা। 10 পর্বের প্রতিবেদনে তুলে ধরা হয় রিজার্ভ চুরির দুর্ধর্ষ কাহিনী। হ্যাকাররা ঘটনা ঘটায় বাংলাদেশ সময় 2016 সালে 5 ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত 8টায়। নিউ ইয়র্কে তখন সকাল। বাংলাদেশে ব্যাংকিং কার্যক্রম বন্ধ, তবে যুক্তরাষ্ট্রে সচল। পরদিন শুক্রবার ও শনিবার বাংলাদেশের সাপ্তাহিক ছুটি। বাংলাদেশে যখন হ্যাকিংয়ের তথ্য উদ্ঘাটন হয় সেদিন শনিবার ছিল রাত, পরদিন রোববার যুক্তরাষ্ট্রে ছুটি ছিল। প্রতিবেদনে বলা হয় হ্যাকাররা এই ঘটনার জন্য যে মূল যন্ত্র ব্যবহার করে তা হলো বাংলাদেশ ব্যাংকের একটি ত্রুটিপূর্ণ প্রিন্টার। মতিঝিল ব্যাংকের প্রধান কার্যালয়ের 10ম তলায় অত্যন্ত সুরক্ষিত ঘরে অভ্যন্তরে বসানো ছিল প্রিন্টারটি, যেটি দিয়ে কোটি কোটি ডলারের ট্রান্সফারের রেকর্ড ছাপানো হতো। ল্যাজারাস গ্রুপের সদস্যরা 1 বছর ধরে বাংলাদেশ ব্যাংকের সব কম্পিউটার ঘুরে ঘুরে দেখে। তারা সব ধরনের ঝুঁকি বিশ্লেষণ করে, তৈরি করে কৌশলী পদক্ষেপ। শেষ পর্যন্ত কিছু ভুল ও দৈবক্রমে $8 কোটি 10 লাখ বেশি অর্থ সরাতে পারেনি হ্যাকাররা। অল্পের জন্য বাংলাদেশ বেঁচে যায় $100 কোটি রিজার্ভ হারানোর হাত থেকে। মৃত্যুকে জয় করে ফিরে আসা বাইবেলের ল্যাজারাস চরিত্রের সঙ্গে সমর্থক এই হ্যাকিংয়ের মূল হোতা হিসেবে উত্তর কোরিয়ার হ্যাকার পার্ক জিন হিওকের নাম জানা যায়। মুবাল্লিক করিম, মাই টিভি। এবার দৃষ্টির আড়ালে। প্রভাবশালী মহলে ছত্রছায়ায় করোনাকালেও জমজমাট রাজধানীর ফুটপাত বাণিজ্য। ফুটপাত দখল করে দোকান বসানোর পাশাপাশি বাসস্থান তৈরি করে দেওয়া হচ্ছে ভাড়া। এ নিয়ে পারস্পরিক দোষারোপের দায় এড়াতে চায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। মাই টিভি সংবাদের ধারাবাহিক আয়োজন দৃষ্টির আড়ালে ফুটপাত বাণিজ্যের তথ্য তুলে ধরেছেন জয়দ আহমেদ বাবু। শুধুমাত্র পথচারীদের চলাচলের জন্য ফুটপাত ব্যবহারের নিয়ম থাকলেও তার তোয়াক্কা না করে ফুটপাতে অবৈধ স্থাপনা নির্মাণ ও দখল যেন স্বাভাবিক ঘটনা। দীর্ঘদিনের এই দখলদারিত্ব করোনাকালেও চলছে। এ কারণে রাজধানীর ফুটপাত এখন চলাচলে অনুপযোগী। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত প্রায় প্রতিটি রাস্তার ফুটপাতই এখন হকার ও ক্ষমতাধরদের দখলে। এই টাকাটা কে নেয়? এটা যারা লাইন দিছে তারাই নেই। কে নেয়? এর নাম হচ্ছে না, যারা মনে করেন তার লাইনগুলো দিছে, প্রতি দোকানে লাইন দেওয়া আছে, ঠিক আছে। এটা আমাদের নেতা বাতারা বয়সে বা প্রশাসনের বয়স আছে, আমরা করি দোকান। এই অবৈধ কর্মকাণ্ডে নেতৃত্বে আছেন প্রভাবশালীরা। মাঝে মধ্যে সিটি কর্পোরেশন অভিযান চালালেও সময়ের অবস্থা থাকছে আগের মতোই। ভেবে পাই না যে ফুটপাত এগুলা কার বা কারা বসাচ্ছে এখানে, কারা কি করতেছে তা কিছুই জানি না। এগুলি মেন চালাচ্ছে কেটা? আপনার মতন আমার মতন ভাইরাই চালাচ্ছে। আমি উঠাইয়া দিব, আরেকজনে এসে বলে বসা, আমি দেখব, তো তাগরে দেখবে কে? কোথাও ফলের আড়ত, কোথাও আসবাবপত্রের স্তূপ, সেলুন, টায়ার টিউবের দোকান। এই জন্য মানুষকে বাধ্য হয়ে চলতে হয় সড়ক ধরে। রাস্তা দিয়ে তো ফুটপাত দিয়ে তো হাঁটা যায় না, বাইক দিয়ে হাঁটা লাগে, রাস্তার উপর দিয়ে হাঁটা লাগে। এখন তো দায়িত্ব হিসাবে প্রশাসনের উপর হয়। আমরা তো যদি আমাদের ফুটপাত দিয়ে যাতে হাঁটা যায় সুন্দর মতো, সেটাই। আমরা যদি বলি যে ফুটপাত উঠায় দেওয়া একেবারেই সম্ভব বা পসিবল, সেটা অনেক সময় লাগবে। বা দেশ যেভাবে উন্নত হচ্ছে, তো আশা করি কোনো এক সময় ফুটপাত থাকবে না। স্থানীয় প্রভাবকে কাজে লাগিয়ে অনেকে বছরের পর বছর চালিয়ে যাচ্ছে ফুটপাতে ব্যবসা বাণিজ্য। আড়াল থেকে সহযোগিতা করে কয়েক পক্ষ কামিয়ে নিচ্ছে টুপাইস। কোন নেতারা বসাচ্ছে আপনারা? তা জানি না, আপনারা উনির সাথে কথা বলেন। ভাড়া কত?
প্রত্যেক মাসে ৬০০০। সবাই ৬০০০ টাকা করে দেয়? সবাই ৬০০০। এখানে কি ধরনের খেলা চলে এটা আড়ালে দেখতে হবে, তারপর ফোকাসে আপনি এটারে ধরতে হবে। ফুটপাত দখলমুক্ত করতে সব রকমের পদক্ষেপ নেওয়ার কথা জানান উত্তরের মেয়র আতিকুল ইসলাম। ফুটপাত যেন দখল না হয় এটি দেখার জন্য আমি সকল কাউন্সিলরদেরকে নির্দেশ দিচ্ছি, যার যার এলাকায় ফুটপাত যেন অবমুক্ত থাকে সেই দায়িত্ব কিন্তু কাউন্সিলরদেরকে নিতে হবে। সবাই বলছেন যথাযথ নজরদারির অভাবে রাজধানীর ফুটপাত এখন কার তা বলা মুশকিল। তবে এ অবস্থা সুরাহ দেখতে চান নগরবাসী। রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশন মাঝে মধ্যে অভিযান পরিচালনা করলেও প্রায় সব ফুটপাত এখন এভাবেই হকারদের দখলে। এ ব্যাপারে নেই কোনো স্থায়ী সমাধান। পথচারীরা এইসব ফুটপাত দিয়ে চলাচল করতে না পেরে তারা আক্ষেপের সাথেই বলছেন এই ফুটপাত এখন কার। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। মাদকমুক্ত সমাজ গঠনে সরকারের পাশাপাশি পরিবারসহ সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রগুলোকে সরকারি সহযোগিতা প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। মাদকাসক্তদের চিকিৎসায় বেসরকারি নিরাময় কেন্দ্রগুলোকে আরও শক্তিশালী ও মানসম্মত করতে হবে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল। মূলত যুব সমাজেই যেন এই যে যারা নাকি এই মাদক আসক্ত হয়ে যাচ্ছেন তারা যেন এই ভয়ঙ্কর পরিস্থিতির শিকার থেকে তারা বের হয়ে আসতে পারেন, স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, সেই জন্য যে আপনারা সেবা দিচ্ছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আরও ভালো করবেন, সুন্দর করবেন, শক্তিশালী করবেন, সমৃদ্ধ করবেন, আপনাদের দক্ষতা আরও বাড়াবেন, এটাই আমাদের আহ্বান। 40 কোটি টাকা বকেয়া প্রদানের দাবিতে ঢাকা মেডিকেল কলেজের প্রশাসনিক কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ আন্তর্জাতিক হোটেল অ্যাসোসিয়েশন। কোয়ারেন্টিনজনিত এই বকেয়া বিল জুনের মধ্যে পরিশোধ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে 30 হোটেলের কর্তৃপক্ষ। এসএম আরিফের রিপোর্ট। কোভিড-19 আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কোয়ারেন্টিনের জন্য আবাসন ও খাবার সেবা প্রদানকারী 30 হোটেলের কর্তৃপক্ষদের নিয়ে ঢাকা মেডিকেল কলেজের সামনে মানববন্ধন করে বাংলাদেশ আন্তর্জাতিক হোটেল অ্যাসোসিয়েশন। ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কোয়ারেন্টিনজনিত বকেয়া বিল দীর্ঘ 11 মাসেও শোধ করেনি বলে অভিযোগ করেন তারা। দ্রুত পরিশোধ না করলে কঠোর কর্মসূচির কথা জানান হোটেল কর্তৃপক্ষ। জুন মাসের বিল আমরা পেয়েছিলাম অগাস্ট 2020-এ, এরপরে জুলাই, অগাস্ট এবং সেপ্টেম্বর এই 3 মাসের বিল আমাদের পাওনা আছে 2020 সালে। 40 কোটি টাকার মতো 30টা হোটেল পাবে, অলমোস্ট 40 ক্রোড়। না হলে আসলে আমাদের প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে এবং আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব। বিল অ্যাপ্রুভ, টাকা এসে গেছে হসপিটালে, কিন্তু ওনারা বলতেছেন যে ক্রয় কমিটি বলে আগে যখন এমার্জেন্সি ছাড়া ক্রয় কমিটি আগে হয় তারপরে এটা হয়, যেটা এমার্জেন্সির সময় ক্রয় কমিটির কোনো রিকোয়ারমেন্ট ছিল না, সেই ক্ষেত্রে তো বিল না দেওয়ার কোনো প্রশ্নই উঠে না, অযৌক্তিক। মানববন্ধন শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেয়া হয়। বিল পরিশোধে দীর্ঘসূত্রিতার কারণ জানিয়ে দ্রুতই পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। তখন কিন্তু অনেক আলোচনা সমালোচনা হয়, প্রেক্ষিতে বিশেষ অডিট টিম আসে এবং এটাও আপনারা জানেন যে কেন এত আলোচনা হয়েছিল, আমি ওই বিষয়ে কথা বলতে চাই না। তো সেইটার প্রেক্ষিতে কিন্তু অডিট টিম আসে এবং তারা কিছু পদ্ধতিগত নিয়মকানুনের কথা বলে যায় যেগুলো অনুসরণ করা ব্যত্যয় হয়েছিল। সেটাকে যখন আমরা কাজ করতে যাচ্ছি, সেটা নিয়ে আমরা যখন এই পদ্ধতিগুলি মেনটেন করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের কিছুটা দীর্ঘসূত্রিত হচ্ছে। আমরা কয়েকদিনের ভিতর আমরা ওনাদের এই সমস্যার সমাধান করে দিতে পারবো। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। এবার আমাদের কৃষি। চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরোর আবাদ হয়েছে। করোনা সংকট ও নানা প্রতিকূলতার মধ্যে ভালো ফলন ও ন্যায্য দাম পেয়ে খুশি কৃষকরা। প্রতিনিধি আফামা কাউসার ইমরানের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। চলতি বোরো মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন পেয়েছে ব্রাহ্মণবাড়িয়ার চাষিরা। এবার ধান উৎপাদন হয়েছে 6,97,929 মেট্রিক টন। বাজার মূল্যের থেকে বেশি দামে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করছেন সরকার। এতে লাভবান হচ্ছে চাষিরা।
আমরা অত্যন্ত উপকৃত হয়েছি, আমরা ধন্যবাদ জানাই। আমি 3 টন ধান দিয়েছি, ন্যায্য মূল্যে দাম পেয়েছি। যদি এরকম দাম পাই তাহলে ভবিষ্যতে আমরা কৃষি করতে আমাদের সুবিধা হবে। একবারে আনন্দ নিয়ে এখানে ধান নিয়ে আসে। দেশের ধানের বাজার বাড়তি হিসেবে আমরা একটু বেশি বেশি যেতে করে আমরা লাভবান। প্রতিদিনে আমাদের প্রায় 50 থেকে 60 টন করে ধান সংগ্রহ হচ্ছে। 3 টন করে প্রতি কেজি 27 টাকা দরে আমরা ধান সংগ্রহ করতেছি। আমরা সরকারের লক্ষ্যমাত্রা ইনশাল্লাহ হয়তো অর্জন করতে পারব। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে উৎপাদনের পাশাপাশি দাম ভালো পাওয়ায় লাভবান হবে কৃষক। ফলন এবার আমাদের গতবারের তুলনায় ভালো এবং কৃষকরা ধানের দাম পাচ্ছে এবং কৃষকরা খুশি। অ্যাপের মাধ্যমে সরাসরি কৃষকের থেকে ধান চাল সংগ্রহের সুবিধা তুলে ধরলেন খাদ্য কর্মকর্তা। কৃষকের অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে কৃষকদের নিকটতে ধান সংগ্রহ করা হচ্ছে। তো ধান সংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে এবং আমরা আশাবাদী সরকারের প্রদত্ত লক্ষ্যমাত্রা আমরা সরকার নির্ধারিত সময়ের মধ্যে অর্জন করতে পারব। প্রকৃত কৃষকের থেকে ধান চাল ক্রয়ের মাধ্যমে একদিকে যেমন কৃষক লোকসান পুষিয়ে উঠতে পারবে, তেমনি দেশ ও খাদ্য স্বয়ংসম্পূর্ণ হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি। রাজধানীর দক্ষিণখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 47 নম্বর ওয়ার্ডের ফায়দাবাদ গণকবরস্থান এলাকায় রাস্তা নিয়ে এলাকাবাসীর মতবিরোধ নিরসনের উদ্যোগ নিয়েছেন ঢাকা 18 আসনের সংসদ সদস্য হাবিব হাসান। এলাকাটি সিটি কর্পোরেশনের নতুন ওয়ার্ড হওয়ায় রাস্তার উন্নয়ন চললেও জায়গা দেয়া নিয়ে স্থানীয়দের মধ্যে মতবিরোধ রয়েছে। দুপুরে এলাকায় উপস্থিত হয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন হাবিব হাসান। তিনি উন্নয়নমূলক কাজে সহযোগিতার জন্য এলাকাবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান। ঈদুল আজহায় গ্রাহকদের রেফ্রিজারেটরের প্রয়োজনীয়তার কথা বিবেচনায় রেখে দেশের শীর্ষস্থানীয় কনজিউমার ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড সিঙ্গার ঈদ আনন্দ অফার শীর্ষক বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে। এই ক্যাম্পেইন চলাকালীন সময়ে 500 জন রেফ্রিজারেটর ক্রেতা 100% ডিসকাউন্ট পাবেন। এখন পর্যন্ত 45 জন ক্রেতা রেফ্রিজারেটর বা ফ্রিজার কিনে 100% ছাড় পেয়েছেন। এছাড়া রেফ্রিজারেটর ক্রেতা প্রতিদিন কুপন ড্রয়ের মাধ্যমে বিনামূল্যে জিতে নিতে পারেন আকর্ষণীয় পণ্য। ক্রেতাদের জন্য সিঙ্গার রেফ্রিজারেটর কেনার ক্ষেত্রে সর্বনিম্ন 2000 টাকা মাসিক কিস্তির সুযোগ দিচ্ছে। দৃষ্টি দিব প্রবাসে। শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা ইনহাস মামলাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে কুয়েত সরকার। মামলা সহজীকরণের কারণে এই আইনের অপব্যবহার হচ্ছে, এতে কুয়েতের শ্রমিকের অধিকার লঙ্ঘন করা হচ্ছে। নতুন এই আইনে যদি কোম্পানি মামলা করে তাহলে বাদী চাইলে কোম্পানি যে হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়েছে তার প্রমাণ দিতে পারলে কুয়েতে অন্য কোথাও কপিল বা কোম্পানিতে আকামা লাগাতে পারবে। নতুন এই আইনটি কার্যকর হলে শ্রমিকদের স্বার্থ রক্ষা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রবাসী শ্রমিকরা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা, twitter/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।